বামপন্থী সংজ্ঞাটা কি আপনার কাছে? অ্যান্টি ন্যাশনাল। এখানে আপনি দেশদ্রোহিতা তকমা দিয়ে দিচ্ছেন বামপন্থীদের। আপনি এক দুটো ভারত বলুন। তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, এটা কার কার এগুলো স্লোগান? পরিযায়ী শ্রমিক সমস্যা তৃণমূল সরকার কি এটা চাইলে মেরামত করতে পারতো? তৃণমূলের উত্থান হয়েছে শিল্পকে ধ্বংস করে। সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি, কেন দেয় না ভোট? এটাকে নিজেকে অ্যানালাইসিস করেছেন কখনো? উন্নয়ন তো আমরা সবসময় বলে এসেছি, আমরা তো কোনো ভিডিওতে বলিনি যে ভাই হিন্দুদের জন্য হিন্দুদের জন্য ডেভেলপমেন্ট করবো, মুসলমানদের জন্য করবো না, এটা তো বলিনি কোনোদিন। কিন্তু হকার উচ্ছেদ এবং সাধারণ মানুষের বহু দোকান ভেঙে যাওয়া হচ্ছে, জানি এটা বিতর্ক হচ্ছে, হয়তো আপনিও দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে। সেই পার্টিকুলার ইস্যুটা নিয়ে আপনার কি মত? আরজিকর আন্দোলন, আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় বাংলার একটা যতগুলো আন্দোলন হয়েছে ইতিহাস যদি লেখা হয়, এই আরজিকর আন্দোলন একটা আলাদা জায়গা পাবে? সকালবেলা উঠে আমি যেই রাস্তা দিয়ে হাঁটবো সেই রাস্তাটা ঠিক আছে কিনা, পরের দিন যখন আমি অসুস্থ হবো সেই হাসপাতালটা আছে কিনা, পরের দিন যখন আমার ছেলে পেলে হবে সে পড়াশোনা কোথায় করবে। আমি বলবো যুব সমাজের জন্য ভাতা না দেওয়াটাই বেটার হয়। যুব সমাজকে স্কিল দেওয়া দরকার এবং এমপ্লয়মেন্ট দেওয়া দরকার, এটাই আমি সবথেকে বড় ইম্পর্টেন্ট মনে করি। এবং বাবরি মসজিদ আমাদের একটা গল্প। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। আজকে এই পডকাস্টে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি এই রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসাবে কালকে শপথ গ্রহণ করেছেন। তার রাজনৈতিক জীবন ধাপে ধাপে এমন উচ্চতায় পৌঁছেছে যা আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। করণদিঘির বিধায়ক, রাজ্যের নবনির্বাচিত মন্ত্রী, অ্যাডভোকেট, আইনজীবী বিরাজ বিশ্বাস আজকে আমার এই পডকাস্টের অন্যতম অতিথি। স্যার, প্রথমেই শিবম দাস পডকাস্টে আপনাকে স্বাগত। এবং আপনার এই রাজনৈতিক জীবন আপনি অ্যানালাইসিস করলে কিভাবে অ্যানালাইসিস করেন? ছাত্র রাজনীতি, মাটি আঁকড়ে পড়ে থাকা, জেল যাত্রা, তৃণমূলের হানাদারি আক্রমণ এবং অবশেষে মন্ত্রী, আপনার অ্যানালাইসিস কি আপনাকে নিজেকে নিয়ে? খুব নিজেকে নিয়ে অ্যানালাইসিস করার সময় ঠিক ছিল না। স্বাভাবিক কারণটা ছিল আমার উত্থান হয়েছে বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, আমি একজন স্বয়ংসেবক ছিলাম। রাইট। তারপরে বিশেষ করে যখন ল কলেজে যাই, এরপরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যে বিশ্বের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনে আমি রাজ্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। এরপরে কলকাতা এবং বিভিন্ন যাদবপুর ইউনিভার্সিটিগুলোর অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে এসেছিলাম। পরবর্তীতে ন্যাশনাল সেক্রেটারি বিএপির দায়িত্ব পালন করি। তো এর মধ্যে দিয়ে একটা ছাত্র জীবনের মাধ্যমে, বিশেষ করে স্টুডেন্ট অ্যাক্টিভিজমের মাধ্যমে, আমাদের পলিটিক্স হয় না, স্টুডেন্ট অ্যাক্টিভিজম, সেই অ্যাক্টিভিজমের মাধ্যমে স্টুডেন্ট অ্যাক্টিভিজম বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে যখন প্রথম দিনই কলেজের, বিশেষ করে ল কলেজের প্রথম আন্দোলন আমার স্টার্ট হয়, সেখানেও জেল যাত্রা হয়েছে। তো ইলিগাল অ্যাডমিশন নিয়ে, নর্মালি প্রফেশনাল কলেজগুলোতে 100টা সিট থাকে, বেশি সিট থাকে না। আর জলপাইগুড়ি ল কলেজ একটা প্রিমিয়াম ল কলেজ, সেই ল কলেজের কিছু সিট তৃণমূল প্রত্যেক বছরই বিক্রি করছিল। যখন আমি আমার মানে মোটামুটি থার্ড ইয়ারে ছিলাম কলেজে, তখন আমার মনে হলো যে না, এটা নিয়ে আওয়াজ ওঠানো উচিত। বিশেষ করে গরিব শ্রেণীর ছাত্ররা, যারা মেধাবী ছাত্র, তারা চান্স না পাচ্ছিল, বিকজ এইসব সিটগুলো কবজা করে নিচ্ছিল, তৃণমূল বিক্রি করে দিচ্ছে। তো এটার আন্দোলন দিয়ে প্রথম জেল যাত্রা ওখানে জলপাইগুড়ি, মানে জেলে প্রথম। তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে বিভিন্ন আন্দোলনের পরে বিভিন্ন কাস্টাডিও খেয়েছে রাজ্য সরকারের এগেইনস্টে। তো এইভাবেই ছাত্র জীবন, তারপরে আইনজীবী হিসাবে প্র্যাকটিস কলকাতা হাইকোর্টে। এর পরবর্তীতে সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমি ছিলাম। সমাজে যখনই কোনো কিছু অসুবিধা বা যেটা মনে হয় যে আইনের মাধ্যমে ঠিক হতো, হাইকোর্টেও লড়াই করেছি তার জন্য। স্যার, কোথাও আইনজীবী এই পেশাটা কি আপনার রাজনৈতিক জীবনে অনেক বেশি সাহায্য করেছে? দেখুন, অবশ্যই। দেখুন, একটা আইনজীবীর বিষয়টা কি থাকে, আপনি দেখবেন এটা একমাত্র প্রফেশন যেটা আপনি সমাজের গ্রাসরুট লেভেলের লোকের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। ডেইলি আপনার আইনটাই দরকার পড়ে একটা সমাজ চালানোর জন্য, এবং সমাজ পরিবর্তন করার জন্য একটা আইনই দরকার। তো এই পেশাটার জন্য আমি বলবো, আমি অনেক লোকের সাহায্য করতে পেরেছি কলমের মাধ্যমে। আপনার আইনজীবী হিসাবে কাকে ফলো করে এগিয়ে যাওয়া আইন পেশার সঙ্গে? অনেক বিখ্যাত লোক রয়েছে, হাইকোর্টেও বিভিন্ন লোক রয়েছে। তো স্পেসিফিক বলতে গেলে রাম জেঠমালানি ছিল, আরো কিছু আইনজীবী ছিল। আমি অরুণ জেটলিকেও ভালোবাসতাম। আমাদের এখানে বিল্লবাদল ভট্টাচার্য রয়েছে, তারাও খুব ইন্সপিরেশন, সবসময় ইয়াংস্টারদের ইন্সপায়ার করে। কস্তবদাও রয়েছে, তরুণদাও রয়েছে। স্যার, তাপস মণ্ডল
এবং তাপস বর্মন এবং রাজেশ সরকার তারা উর্দু ভাষাকে কেন্দ্র করে আন্দোলন করতে গিয়ে গুলিতে প্রাণ হারান। আজকের দিনে দাঁড়িয়ে ফ্ল্যাশব্যাকে কি ওই ঘটনাগুলো আপনার মনে পড়ে এবং ওই ঘটনা কি করণদিঘির রাজনীতি বা সামগ্রিক বাংলা রাজনীতিকে বদলে দিয়েছিল কিছুটা? অবশ্যই। দেখুন, আইরানি কি, পশ্চিমবাংলায় একটা প্রথম আন্দোলন যেখানে বাংলা ভাষা চাওয়ার জন্য ছাত্রদের গুলি খেতে হয়েছে। রাইট। বিশেষ করে এখানে মাইট বি সেই বিষয়গুলো কেউ জানে না, কিন্তু সে পশ্চিমবাংলার সেই সময় রাজনীতিটা খুব উত্থাল হয়েছিল। ঠিকই। তো আমাদেরই কার্যকর্তা ছিল তখন, আমি বিদ্যার্থী পরিষদ, তো এই দুজন ছেলেরা আমাদের এবিভিপির কার্যকর্তা ছিল। সেই দাড়িভিটে বলতে গেলে মানে উর্দু পড়াশোনা করার মতো ছাত্র ছিল না। সেখানে জোর জবরদস্তি কিছু ওই কাটমানি খেয়েই দুজন উর্দু শিক্ষককে নিয়োগ করেছিল রাজ্য সরকার, জোর করে অবশ্যই। তো স্বাভাবিক, সেখানে যখন ছাত্রছাত্রী যখন সেই ওই সাবজেক্টটাই নেই, টিচার দরকার কি, আমাদের অঙ্কের টিচার দিন, সংস্কৃতের টিচার দিন। তো সেটা রাজ্য সরকারের কিছু মন্ত্রী ছিল যারা জোর জবরদস্তি পুলিশ দিয়ে চাপানোর চেষ্টা করেছিল। পরবর্তীতে তখন দেখলো যখন তাদের হাতের বাইরে চলে গেছে, তখন তারা গুলি চালিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুজন ছাত্রকে হত্যা করে। ছাত্রগুলোকে বাঁচানো যেত জেনে বুঝে। সে তখন তৎকালীন কিছু নেতা, তৃণমূলের নেতা, এই আন্দোলনটাকে বিশেষ করে ছাত্রদেরকে বলে গেলে জেনে বুঝে হত্যা করে, মেডিকেল পরিষেবা না পৌঁছে, মানে বিভিন্ন আরো ছিল। তার পরবর্তীতে আমাদের আন্দোলন ছিল যে ভাই এটা তদন্ত হোক, সিবিআই তদন্ত চেয়েছিলাম। যাই হোক, কলকাতা হাইকোর্ট আমাদের যে মানে যে দুঃখ দুর্দশা দেখে কলকাতা হাইকোর্ট পরবর্তীতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে দেয়। এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে। আশা করি যেই রাঘব বোয়ালরা ছিল তারা আইনের আওতায় নিয়ে আসা হবে তাদের। স্যার, ছাত্র রাজনীতি করে আপনার উত্থান, তৃণমূলের আমলে ছাত্র রাজনীতি কেমন ছিল? মানে দিনের পর দিন কলেজে নির্বাচন হয়নি, শ্রীরামকুর ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্র পরিষদ তৃণমূলের ছিল, কার্যত একছত্র আধিপত্য ছিল। সেই বিষয়টা আপনার কি মনে হয়? এই ছাত্র রাজনীতি আর তৃণমূল ছাত্র পরিষদ, এই দুটো হচ্ছে অক্সিমোরন ওয়ার্ড। রাইট। আমি দেখেছি আমার কলেজ লাইফে ছাত্র রাজনীতি করতে কাকুদের দেখেছি, দাদাদের দেখেছি, জেঠু মশাইদের দেখেছি, যাদের দাদা বললেও মানে নিজের লজ্জা লাগতো। তো তারা ছাত্র রাজনীতি করে, বিশেষ করে তাদের একটা ছাত্র কলেজটা ছিল তাদের একটা, বিশেষ করে বলতে গেলে একটা বিজনেসের জায়গা। সেই কলেজে সিট বিক্রি করে হোক বা টেবিল চেয়ার বিক্রি করে হোক বা ওই লোহার লাক্কার বিক্রি করে হোক, তারা সেই সংসারগুলো তারা চালাতো। তো ছাত্র রাজনীতি আমি মনে করি তৃণমূলের আমলেই শেষ, এবং তার জন্যই আজকে যা প্রবলেমটা আজকে বাংলা বিশেষ করে স্টুডেন্ট লিডার্স ফেস করছে, অভাব দেখা দিয়েছে। এই কারণে আজ পলিটিক্সে কেউ আসতে চায় না, কারণটা হচ্ছে এই জায়গাটায় যে ছাত্র নেতাই তো নেই যারা আসবে, নেক্সট জেনারেশন আপনি যে না নিয়ে আসেন। তো এই জিনিসগুলো অভাব। আশা করি আগামী দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের থেকে ভালো ভালো ছাত্র আগামী দিনে আসবে, স্ট্রিম গুলো আসবে অবশ্যই সমাজে। স্যার, আমরা যারা এই প্রজন্ম রাজনীতি দেখেছি, আমরা তো বারবার শুনছি ভালো মানুষ রাজনীতিতে আসে না, মানে বিভিন্ন পেশার মানুষরা রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। এই স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ করা সম্ভব বলে আপনার মনে হয়? দেখুন, অলরেডি আমরা স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছি। আপনি দেখুন বিজেপির যে ক্যান্ডিডেটের লিস্ট গুলো দেখুন, সবাই ভালো প্রফেশনাল, সবাই ভালো ঘরানার। আপনি লিটমাস টেস্ট করে আপনি নিজেই বুঝে যাবেন যারা যে মানুষও তারা সেই জবাবটা সেভাবে দিয়েছে ভোট বাক্সে। তো রাজনীতিতে আপনার কি মনে হয় ভবিষ্যতে বিভিন্ন পেশার মানুষের আসা উচিত? মানে তৃণমূলের সময় আমরা দেখেছিলাম ব্যবসায়ী আসেন, তারা ফুলে ফেপে কাউন্সিলররা ঢোল হয়ে যান। মানে এই 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 যে কনসেপ্ট অফ পলিটিক্স, এটা কিভাবে চেঞ্জ করা সম্ভব বলে আপনি মনে করছেন? আমি মনে করি প্রত্যেকটা সমাজ যাকে নেতা তৈরি হবে, সমাজকে একটা জিনিস চিন্তা করা উচিত, তার মধ্যে কি ভিশন দেখাচ্ছে, ভিশন আর মিশন কি আছে। তৃণমূলের আমলে বিশেষ করে কাউন্সিলরদের যে বা যে কোনো নেতা যারা ছিল, তাদের একটাই উদ্দেশ্য ছিল সমাজকে দহন করার বা সমাজকে শোষণ করার। তাদের উদ্দেশ্য ছিল না সমাজে কিছু রিফ্লেক্ট করার। তো এই রকমের এলিমেন্টস গুলোকে আমি মনে করি সমাজকে একবার ভাবা উচিত যে দেখুন, একটা নেতা সমাজই ঠিক করে কে নেতা হবে, তো সমাজকেও চিন্তা করা উচিত কিরকম নেতা আমরা সমাজে নিয়ে আসবো। তো ভালো লোককে অবশ্যই সমাজ, এই জন্যই ভারতীয় জনতা পার্টি এবার যে ক্যান্ডিডেট যারা হয়েছে তারা সমাজে বিভিন্ন স্তর থেকে উঠে এসেছে, সামাজিক মাধ্যমে হোক বা সে নিজের পেশায় হোক, সমাজের কল্যাণ যারা চেয়েছে তাদেরই চিহ্নিত করে নিয়েছে। তো অবশ্যই আগামী দিনে আমি মনে করি যে ভালো এবং স্বচ্ছ পলিটিশিয়ান আরো তৈরি হবে। আপনি আমার সঙ্গে প্রায় সমবয়স্ক বা সমবয়সী, শেষ 15 বছরের রাজনীতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? ধোয়া ধুলোর ধোকা, মানে শেষটা মানে লাস্ট যেটা আপনি বলছেন। দেখুন, লাস্ট আমি বিগত জিনিসটা দেখে এসেছি, সেটাই তো বললাম, ধোয়া ধুলোর ধোকা, আর তো কিছু দেয়নি জনতাকে। এখন যে নেক্সট যেটা আসবে সেটা আপনি দেখতে পারবেন ডাবল ইঞ্জিন সরকার। আমরা পলিসি থেকে শুরু করে যে পেরিমিটার্স গুলো আমাদের সোসাইটিকে ডাউনগ্রেড করেছিল, সেই পেরিমিটার্স গুলো আমরা চেঞ্জ করবো, আইদার পলিসির দিক থেকে হোক বা আপনার যদি পলিটিক্যাল আপনি যদি বলেন বিলের কথা বলুন, স্ট্রং বিলের কথা, সেগুলো সবগুলোর মধ্যেই আমরা পরিবর্তন।
পলিটিক্যাল উইল স্ট্রংলি আপনারা চেঞ্জ করবেন, এটা মডিফিকেশন করবেন বলছেন। যারা ক্ষমতায় আসে সকলেই তো এটা বলার চেষ্টা করে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্ষমতায় এসেছিলেন, ব্র্যান্ডিংটাই ছিল সততার প্রতীক। ফলে আলটিমেটলি রাজ্যটা কতটা এগিয়েছে একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয় কথা, কোন পলিটিক্যাল উইলের কথা বলছেন, কোন কোন ডিপার্টমেন্টে ইমিডিয়েটলি চেঞ্জ করা সম্ভব? দেখুন, আমি যেটা মনে করি, বিশেষ করে আমি উত্তরবঙ্গের স্ট্রাকচারের কথা বলি, যে বিশেষ করে চারটে, মানে আমার ছিল চারটে বিষয়, কিন্তু এখানে আমি তিনটে বিশেষ ফোকাস করবো। বিশেষ করে ল অ্যান্ড অর্ডার, যেটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট আজকালকার দিনে। যে তোলাবাজি, মানে পরবর্তীতে তৃণমূল শিফট হয়ে গেছিল, অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে টাকাগুলো ওঠানো হতো, কাটমানিগুলো খাওয়া হতো। সেই ল অ্যান্ড অর্ডার সাবজেক্টটাকে আমরা ইমিডিয়েটলি, এখন আপনি দেখবেন যে ন্যাশনাল হাইওয়ে, কারণ কি আপনি যদি যান দিনাজপুরের দিকগুলো, ন্যাশনাল হাইওয়ে গুলো এখন দেখবেন ওপেন এন্ড ফ্রি হয়ে গেছে। কোনো করিডর নেই, ব্যারিকেডিং এর ডান্ডা ট্যাক্স বলে একটা ট্যাক্স ছিল, সেখানে এখন শেষ। এখন বেশিরভাগই ব্যবসায়ীরা বলছে যে এখন পশ্চিমবাংলায় ঢোকা আর আসতে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ পুলিশের ব্যারিকেডিং নেই। পুলিশে ব্যারিকেড লাগিয়ে লাগিয়ে টাকাগুলো ওঠাতো, সেগুলো একদম কমপ্লিটলি বন্ধ। তার সাথে সাথে যেটা রয়েছে, আমি মনে করি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, যেটা হেলথ ইনফ্রাস্ট্রাকচার। আপনি আমার বিধানসভার কথা বলি, যেখানে বলতে গেলে একটা ন্যূনতম একটা ছোট যদি আপনার হাতও কেটে যায় না, তো আপনাকে রেফার করে দেবে জেলা হাসপাতাল, যেগুলো ওখানেই ঠিক হয়ে যাওয়ার কথা। তো এই যে রেফারেন্সের যে কালচারটা, এই রেফার কালচার গুলো বন্ধ করলেই, আর তার সাথে সাথে হাসপাতালের যে উন্নয়ন, সার্বিক উন্নয়ন, হাসপাতালগুলো একটা মানে ঘুঘুর বাসা হয়েছিল। কিছু কিছু বিএমএইচ গুলো, যারা বসে বসে ওই বিভিন্ন সরকারি প্রকল্পগুলো কিভাবে খেয়ে নিতে হয়, কিভাবে মানুষের পর্যন্ত না পৌঁছাতে হয়, কিভাবে নিজের অফিস পর্যন্ত সীমিত রেখে শেষ করে দাও, সেগুলো করেছে। তাদেরও আমরা ইমিডিয়েটলি সেই ফাইলগুলো খুলে খুলে আমরা তাদেরও অ্যাজ পার ল। আপনার জেলায় সুপার স্পেশালিটি হসপিটালও তো হয়েছে, দেখুন ওগুলো কঙ্কাল, ওগুলো খালি বড় বড় স্ট্রাকচার দাঁড় করা কঙ্কাল। ডাক্তার নেই প্রপারলি ভাবে, সেখানে ওষুধপত্র নেই, মেকানিজম নেই, মেশিনারিজ নেই, ট্রিটমেন্ট হবে। তাহলে বাঙালি কেন এত দূর ব্যাঙ্গালোর যাবে, বাঙালি কেন এত দূর বেলুড় যাবে? মুর্শিদাবাদ, মালদায় বলুন, আমি তথ্য দেখছিলাম পরিযায়ী শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি, এবং উত্তরবঙ্গের বহু মানুষ বিভিন্ন রাজ্যে মাইগ্রেট হয়েছে। তো পরিযায়ী শ্রমিক সমস্যা তৃণমূল সরকার কি এটা চাইলে মেরামত করতে পারতো? 100%। দেখুন, সবথেকে বড় প্রবলেম কি, আমাদের যে প্রাইভেট সেক্টরটা, বিশেষ করে ইন্ডাস্ট্রি নেই। এই ইন্ডাস্ট্রি, দেখুন তৃণমূলের উত্থানটা কি করে হয়েছে। তৃণমূলের উত্থান হয়েছে শিল্পকে ধ্বংস করে, টাটাকে ধ্বংস করেই তো তারা উত্থান। তা আপনি বলতে পারুন, একটা বাংলায় কত পাতি বাংলায় কথা আছে না, যে ঘরের লক্ষ্মী পায়ে ঠেললে আর কোনো লক্ষ্মী কোনোদিন আসে না। সেই অবস্থা হয়েছে পশ্চিমবাংলা বাঙালির সাথে। একবার টাটার মতন এত সুন্দর একটা ইন্ডাস্ট্রি, সে যখন এত বড় কারখানা গুজরাটে নিয়ে চলে গেল, সেই কারখানাটা এখানে হলে কত লোক চান্স পেল? তো স্বাভাবিক এই পরিযায়ী শ্রমিকের সমস্যাটা হচ্ছে আমরা ক্রিয়েট করে, এটা ম্যানমেড প্রবলেম। এটা আমরা বিশেষ করে পলিটিক্যাল সিচুয়েশন যেগুলো ক্রিয়েট করেছি, বিশেষ করে এই যে মানে সিন্ডিকেট কালচার, যার জন্য কোনো ইন্ডাস্ট্রি আসতে চায় না। কে ইনভেস্টমেন্ট করবে পশ্চিমবাংলা? আপনি একটা ছোট দোকান খুলতে গেলে আপনাকে তোলা দিতে হবে। আপনি নিজে একটা ছোট দোকান থেকেই শুরু করি না, একটা দোকান খুলতে গেলে একটা মাল্টিপিস আপনাকে লাইসেন্স নিতে হয়। আর তোলাবাজি করতে গেলে তো মানে এক্সপার্ট তোলাবাজিতে তৃণমূলের কাউন্সিলর, তো স্বাভাবিক সেখানে ইন্ডাস্ট্রি আসেনি। আর তার সাথে সাথে আমাদের ল্যান্ড পলিসি, সব থেকে দুঃখজনক ল্যান্ড পলিসি। আমাদের ল্যান্ড পলিসি কেমন হওয়া উচিত? দেখুন, আমি মনে করি ল্যান্ড পলিসি গভর্নমেন্টের সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ল্যান্ড পলিসি। আপনি সেই জমিগুলো, আপনি বলছেন এই জমি নেওয়া যাবে না, এই জমি নেওয়া যাবে না। দেখুন, আমি মনে করি ইন্ডাস্ট্রি বসানোর জন্য আপনার কিছু কিছু পলিটিক্যাল উইল লাগবে। আপনাকে দেখতে হবে কতজনের স্বার্থ এখানে আছে, একজনের স্বার্থ না, বৃহত্তর স্বার্থটাকে বেশি লক্ষ্য করা, সেটাকে চেঞ্জ করা উচিত বলে আমি মনে করি। ল্যান্ড পলিসি সবচেয়ে বড় প্রবলেম। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের 3টে ভুল আপনি ইয়ং প্রজন্মের রাজনীতিবিদ হয়ে খুঁজে বার করতে পারেন, যার জন্য এত তাড়াতাড়ি এত দ্রুত অবক্ষয় হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের? প্রথমেই যে ওনার যে মানে সাম্প্রদায়িকতার চিন্তাধারা, একটা বিশেষ শ্রেণীকে তোষণ করা। তার সাথে সাথে রয়েছে আপনাদের বিশেষ করে শিক্ষকদের সাথে, বিশেষ করে যে পশ্চিমবাংলার একটা ঐতিহ্য ছিল মাস্টারমশাই। আমি মনে করি যে শিক্ষকদের যেভাবে করে অবনতি করলো এরা, যে প্রকারের মানে ঘোটালাই হোক বা সেই শিক্ষক দুর্নীতি মামলাগুলোই হোক, যেভাবে করে করলো, এর মধ্যে রয়েছে। আর তার সাথে সাথে আমি বলবো যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই জঘন্য। এই তিনটে জিনিস সব থেকে ইম্পর্টেন্ট মনে করি। ল অ্যান্ড অর্ডার তো ছিলই, দুর্নীতি তো ছিল, করাপশন ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছিল এটা। আর যেটা আপনাকে বললাম, মহিলাদের সুরক্ষা তো শুধু ল অ্যান্ড অর্ডারের মধ্যেই। মানে সাম্প্রদায়িকতার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে, বিভিন্ন জায়গায় এই অভিযোগ তো তোলে যে বিজেপি যে পলিটিক্সটা করে সেটাও একটা সাম্প্রদায়িক রাজনীতি। এটা নিয়ে পার্টিকুলারলি আপনার কি মত? আমরা তো সরকারে আসলাম, কোনো দাঙ্গা লেগেছে এখন?
না। তো ঈদ তো শান্তি মতন হয়ে গেল। হুম, সবাই তো ভেবেছিল এটা স্বপ্ন, যে রেড রোড ছাড়া ঈদ কোনো জায়গায় হবেই না। দেখিয়ে দিলাম তো করে মাঠে। হুম। এই ধারণাটা কেন তৈরি হয়েছে বলে আপনার মনে করছেন? এটাই তো বললাম, সাম্প্রদায়িক চশমা দিয়ে মমতা ব্যানার্জি দেখছিল সেই জিনিসটা। হুম, আমরা চশমাটা খুলে দেখিয়ে দিলাম মানুষকে কি করা যেতে পারে, হুম, ল অ্যান্ড অর্ডার কিভাবে মেনটেন করা যেতে পারে। আইনের ঊর্ধ্বে কেউ নেই। হুম, আপনি যে কেউ হেলমেট, একজনের জন্য হেলমেট কম্পালসারি, একজনের জন্য হেলমেট কম্পালসারি না, এটা আমরা বুঝিয়ে দিলাম। হেলমেট সবার জন্য কম্পালসারি। হুম। আপনি বুঝে যান কি বলতে যাচ্ছি। আপনার যদি তথ্য দেখি, আপনি যে ভোট পেয়েছেন সেখানেও সংখ্যালঘুরা যে উদার মনে আপনাকে ভোট দিয়েছে সেটা নয়। ইনফ্যাক্ট আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, অথচ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি। কেন দেয় না ভোট? এটাকে নিজেকে অ্যানালাইসিস করেছেন কখনো? দেখুন, প্রথমে তাদের কাছে বিশেষ করে তাদের ভুল বোঝানো তো বিজেপি। তো আশা করি আগামী দিনে তারা ঠিক হুম, সঠিক পথে চলবে। তারা দেখুন আলটিমেটলি ডেভেলপমেন্ট সবার জন্য। ডেভেলপমেন্ট খালি হিন্দুর জন্য না। একটা স্কুল যখন তৈরি হবে, একটা ইনস্টিটিউশন যখন তৈরি হবে, বা কোনো হসপিটাল যখন তৈরি হবে, রোড যখন তৈরি হবে, সেটা সবাই ব্যবহার করবে। দেখুন, আমরা উন্নয়ন দেখি যে তারা যদি আমাদের ভোট দেওয়া পেলেন। কেন দেয় না? কেন ভোট? এটা নিজে কখনো ভাবেননি? ভয় পায়? বললাম ভয় ভয় পায়। বিজেপিকে ভয় দেখানো হয়েছে, মানে মিথ্যে ভয় দেখানো হয়েছিল। হুম। সেটাই। তারা ভাবে যে যদি বিজেপি ক্ষমতায় আসে, বা ক্ষমতায় তো এখনই এসেছে, তারা ভাবতো এই সময় যে তাদের উপর আক্রমণ করা হবে, বাংলাদেশে চলে যেতে হবে। এই যে একটা পরিবেশ তৈরি করা, এটা কি মমতা ব্যানার্জি তৈরি করা বলে আজকে দিনে? মমতা ব্যানার্জি জুজু সেটা দেখিয়ে দেখিয়ে এতদিন গ্রহণ করেছে মুসলমানদের। বিশেষ করে আমি আমার বিধানসভার ক্ষেত্রে বলছি, আমি অনেক মুসলমানদের বাড়ি ঢুকিয়েছি, যাদের তৃণমূলের গুন্ডারা বাড়ি ছাড়া করেছে। আপনি দেখবেন নিউজ চ্যানেলগুলোর মধ্যে। তো স্বাভাবিক, আমাদের তো কোনো সাম্প্রদায়িক, আমাকে তো আমার সংগঠন করে দিল, সবকা সাথ সবকা বিকাশ তো আমাদের মন। রাইট। যারা ভোট দিল না, অথচ বা একটা শ্রেণী ভোট দিল, 40% মানুষ আপনার বিধানসভায় আপনাকে ভোট দিল না, যারা দিল না তাদের নিয়ে পরিকল্পনা কি আগামী 5 বছরে? আমি তাদের কাছেও পৌঁছাবো, তাদের উন্নয়নের বার্তা তাদের কাছেও নিয়ে যাবো। ডবল ইঞ্জিন সরকারের যে আমাদের মোটো এজেন্ডা, প্রোপাগেন্ডা, সেগুলো আমরা নিয়ে যাবো। আপনার মনে হয় যে উন্নয়নটাই একমাত্র তাদের মানসিকতা বদলাতে কাজ করবে? অবশ্যই। উন্নয়ন তো আমরা সবসময় বলে এসেছি। আমরা তো কোনো ভিডিওতে বলিনি যে ভাই হিন্দুদের জন্য ডেভেলপমেন্ট করবো, মুসলমানদের জন্য করবো না, এটা তো বলিনি কোনোদিন। আমাদের উন্নয়ন সবার জন্য। আপনার এই উত্থান এবং আপনার জীবনে আরএসএস এর প্রভাব কতটা আজকের দিনে দাঁড়িয়ে? আমার ব্যক্তিত্ব, আমার চিন্তাধারা সব সঙ্গে থেকে আসে। কিভাবে আপনাকে ম্যাচিওর করলো সময়ের সঙ্গে সঙ্গে? কিভাবে আপনি নিজেকে আপগ্রেড করলেন? কত বছর থেকে আরএসএস এর সঙ্গে আপনি যুক্ত? আমি আমার বাল্যকাল থেকেই, বিশেষ করে 2010 বা 9 হবে প্রবলি, সেই সময় থেকে আমি দেখেছি কিছু সিচুয়েশন, তখন থেকে মনে হলো শাখায় যাওয়া। বা তারপর কিভাবে গিয়ে কিভাবে ডেভেলপ করলেন? কার্যপ্রণালীটা কি আরএসএস এর, যদি একটু বলেন? ওটা একটা মহাসমুদ্র, আপনি একদিনে বুঝতে পারবেন না, আমি একদিনে এক্সপ্লেনও করতে পারবো না সেটাকে। এটা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আপনি ঢুকলে আপনাকে তৈরি করে দেবে। দেখুন, রাজনীতিক সংঘ খালি আপনাকে তৈরি করে খালি রাজনীতিক নেতৃত্ব দেওয়ার জন্য না, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করে। যারা এই ভিডিও দেখছে তরুণ প্রজন্মের, তাদেরকে আরএসএস এর গুরুত্ব যদি বোঝাতে হয়, তাদের আরএসএস মুখী করার জন্য আপনি কি বলবেন? একবার শাখায় যান, শাখায় গিয়ে একবার দেখুন কি আলোচনা হয়। একবার নিজে এক্সপিরিয়েন্স না করলে বলা যায়, তো ওই জন্য বলবো একবার গিয়ে নিজে এক্সপিরিয়েন্স আসুন, শাখায় আসুন। বিদ্যার্থী পরিষদ, বিভিন্ন ছাত্র সংগঠন আছে, সেখানে যান, দেখুন সেখানে কি কালচার, মানে কি সাবজেক্ট নিয়ে চর্চা হয়, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন। এটা খুব অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন, যেটা করতেই হয়, যে বাম রাজনীতির ভবিষ্যৎটা কি? কারণ আমি বলছি যে আপনি যেখান থেকে বিধায়ক হয়েছেন, বাম রাজনীতির ভবিষ্যৎ হচ্ছে ফেসবুক, এর বাইরে কোনো কিছু নেই। আপনি আমাদের ওটা সবথেকে বড় উদাহরণ আপনাকে দিয়ে দিলাম। আপনি গ্রাউন্ডে কিছু নেই, গ্রাউন্ড শূন্য, ফেসবুকে ফুল পড়ে রয়েছে। কিন্তু করণদিঘির বাম ক্যান্ডিডেট যেভাবে নমিনেশন জমা দিতে গেছিলেন, অনেক গাড়ি, অনেক মিছিল, আপনি চমকে যাননি? আমি তো এতদিন শুনতাম বামরা হচ্ছে গরিবের সংগঠন, হঠাৎ করে এত ঐশ্বর্যবাহী জিনিস নিয়ে কিভাবে বেরোলো আমি জানি না। কিন্তু নিখাত ভদ্রলোক, সেও নিজে বামপন্থী নন আমি যতদূর জানি, জাস্ট একটা প্ল্যাটফর্ম ছিল, সে দাঁড়িয়েছিল সেটা। তিনি বামপন্থী নন? তিনি বামপন্থী। বামপন্থী সংজ্ঞাটা কি আপনার কাছে? অ্যান্টি ন্যাশনাল। কেন এটা আপনার মনে হয়? আপনি বিগত দিনে তাদের কার্যক্রমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি একদম ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, এটা কার এগুলো স্লোগান? একটা সুস্থ স্বাভাবিক মানুষকে জিজ্ঞেস করলেই বলে দেবে বামপন্থী। কিন্তু বামেরা দাবি করেন তারা হকার উচ্ছেদ নিয়ে রাস্তায় আছেন, সাধারণ মানুষের পাশে আছেন, সেখানে আপনি দেশদ্রোহিতা তকমা দিয়ে দিচ্ছেন বামপন্থীদের। 3 দশক তো করেছে। 3 দশকে খনসা বাংলায় কোন জায়গায় নিয়ে গেছিল?
এই যে আজকে যে এই শ্রমিকের যে সমস্যাগুলো, এটাই তো সব থেকে বড় রাস্তা পথ দেখিয়েছে। সিন্ডিকেটরা যেটা কারা শিখিয়েছে? মমতা ব্যানার্জি এরাই শিখিয়েছে, হাতে খড়ি দিয়ে শিখিয়েছে। হুম, নকশাল আন্দোলন কোথেকে হয়েছিল? উত্তরবঙ্গ থেকে। আজ কোথায় নকশাল আন্দোলন? খুঁজে পাওয়া যাবে না টর্চ দিলে। আপনি দেখুন গিয়ে বামপন্থী মাওয়িস্টদের অফিসগুলো আমাদের ওখানে নকশাল বাড়ির থেকে এবার সব থেকে বিপুল ভোটে আগের বারও রেকর্ড করেছে আমাদের আনন্দদা, আনন্দময় বর্মন। এবারও রেকর্ড করেছে। যেখানে বামপন্থীদের গড়, এপিসেন্টার, সেখানে তো সাফ করে দিয়েছি তাদের। কোথায় তাদের এত বড় বড় ভুয়ো, এত বড় লেনিন আর মার্ক্সবাদী ছিল? সব তো ফলস আর ফেক। এই ডিটাচমেন্টটা মানুষের থেকে কেন হচ্ছে বলে মনে করছেন আপনি? দেখুন, যখন আপনি ওই ভাওতাবাজি দেবেন, তো ভাওতাবাজি মানুষ একদিন দুদিন আপনি মানুষকে ভাওতাবাজি দিয়ে রাখতে পারবেন, ডেলি রাখতে পারবেন। কিন্তু আপনার প্রজন্মের, আপনি যে বয়স থেকে বিলং করেন, বহু বামপন্থী নেতারা উঠে এসেছেন, যেমন দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, কিছুটা পরে শতরূপ ঘোষ, এরা তো উঠে এসেছেন। এদের কথাবার্তা নিয়ে আপনার কি মত? এবং এরা তো একটা ফ্রেশ একটা পলিটিক্স বাংলায় আনতে চাইছেন বলে দাবি করছেন। তাদের আইডিওলজিটা তো ফ্রেশ না। প্রবলেমটা হচ্ছে যে আইডিওলজিটা, যে নীতিটাকে তারা সাপোর্ট করে, তারা অ্যান্টি ন্যাশনাল। তারা দেশ নিয়ে কোনোদিনও ভাবে না। এটাই সব থেকে বড় যুক্তি। এর থেকে বড় বামপন্থীদের যুক্তি দিয়ে বোঝানো যাবে না। বামপন্থীদের জবাব হচ্ছে একমাত্রই মানে লাতকাভূত বাতসে নেই মানতা। এটা হয় ওই অবস্থায়। কিন্তু হকার উচ্ছেদ এবং সাধারণ মানুষের বহু দোকান ভেঙে যাওয়া হচ্ছে, জানি এটা বিতর্ক হচ্ছে, হয়তো আপনিও দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে। সেই পার্টিকুলার ইস্যুটা নিয়ে আপনার কি মত? আমার এই সাবজেক্টটা জানা নেই। আমি নর্থ বেঙ্গলের বিশেষ করে একবার আমি এই সাবজেক্টটা জানলে আমি অবশ্যই, কিন্তু আমি মনে করি আসলে কারা হকার সেটাও বার করা উচিত। আমি যতদূর জানি সেখানে কিছু কিছু লোক, অসাধু লোক, সেখানে দোকানপাট, বাড়ি একদিকে দোকানপাট করে সেটাকে আবার ভাড়া দিয়ে দিচ্ছে। সরকারি জমি কেন দখল করবে? তার নির্দিষ্ট একটা প্রক্রিয়া বা পলিসি হওয়া দরকার। কেউ বলছেন ওখানে 30 বছর 40 বছর ধরে দোকানদারি করেছেন। একটা আবেগের জায়গা থেকে কোথাও গিয়ে একটা এস্টাবলিশ করার চেষ্টা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। সেটা আমার একবার জানাতে হবে। আমি নিজেও একবার সেই, বিকজ আমি সেই জিনিসগুলো তো অচিন্ত, বিকজ আমি নর্থ বেঙ্গলে রয়েছি। এই সাবজেক্টটা আমার জানা নেই। আর একটা বিষয়, আপনি নিজে আইনজীবী, কোর্টে অবৈধ নির্মাণ নিয়ে মামলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ভাঙা হচ্ছে, সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। এই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া, বুলডোজার ওরিয়েন্টেড একাধিক বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে। আইনজীবী বিরাজ বাবু কিভাবে দেখেন এই পুরো বিষয়টি? ইলিগাল কোনোদিনও লিগাল হওয়া যায় না। ইলিগাল তো ইলিগাল। আমি মনে করি যদি ইলিগাল ভাবে কোনো কিছু যদি কনস্ট্রাক্ট করে থাকে, তো সেটাকে বুলডোজার দিয়েই ভাঙতে হবে। মানে এর কোনো বিকল্প জায়গা? বিকল্প নেই। আপনি ডাইনামাইট দিয়ে ভাঙতে চাইলে ডাইনামাইট দিয়ে ভাঙতে পারে। সেটা এখন বুলডোজারটাই মনে করি সেফ অ্যান্ড সিকিউর, ওটা দিয়ে ভাঙবে। মানে যে মানুষগুলো ওখানে থাকেন তারা কোথাও যাবেন, একটা আবেগের জায়গা দিয়ে যখন প্রশ্ন ওঠে তখন আপনি আইন আবেগ দিয়ে চলে না। ঠিক না। আইনের যে চশমাটা, আইনকে বলা হয় অন্ধ। তো আইন আইনের পথে চলবে। ইলিগাল ভাবে তৈরি করে, তাহলে কেন ইলিগাল ভাবে তৈরি কেন করলো? আরজিকর আন্দোলন, আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় বাংলার একটা যতগুলো আন্দোলন হয়েছে ইতিহাস যদি লেখা হয়, এই আরজিকর আন্দোলন একটা আলাদা জায়গা পাবে? অবশ্যই পাবে। আমি মনে করি পশ্চিমবাংলার যুব সমাজ, বিশেষ করে ডাক্তাররা, তারা দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, আন্দোলন করা যেতে পারে। এবং আমি মনে করি এই যে এখানেও তো বামপন্থীরা যেভাবে করে নোংরা ভাবে এই জিনিসটাকে অন্যদিকে ঘোরালো, সেটা খুবই দুঃখজনক। তার মার সাথে, বিশেষ করে এখন বর্তমানে আমাদের সে একজন এমএলএ, সেও তার সাথে কিভাবে দুর্ব্যবহার করেছে বা তার নামে কি রকমের কটূক্তি করেছে, সেটা খুব দুঃখজনক। কিন্তু আরজি করার আন্দোলন সত্যি আমি মনে করি যুব সমাজের উপরে যায়। সেটা যুব সমাজকে দিয়ে, যারা রাজনীতিক রং ছাড়া যারা রাস্তায় নেমেছে তাদের জন্য। অবশ্যই আগামী দিনে নিশ্চয়ই লেখা হবে অবশ্যই। সেই সকল ডাক্তাররা যারা মানে রাজনীতির ঊর্ধ্বে এসে রাস্তায় নেমেছিল। আপনাকে মনে হয় যে রত্না দেবনাথের বিপক্ষে বামেদের প্রার্থী দেওয়া উচিত হয়নি? অন্তত একটা সমবেত জোট তৃণমূলের বিপক্ষে অন্তত পানিহাটিতে করা উচিত ছিল। আমি মনে করি কাতানি আর কান্নি বামদের, বললাম যে এটাই তো তাদের মানে নেকেড ফেস দেখিয়ে দিল তাদের আসল মুখটা কি। কিন্তু যাই হোক, মানুষ বামদের এই ভাওতাবাজিতে আর বিশ্বাস করেনি, ওই জন্যই স্বতঃস্ফূর্তভাবে জিতিয়ে নিয়েছে। কোথাও গিয়ে আরএসএস এবং কমিউনিস্টদের যে লড়াই, সেটা 100 বছরের পুরনো একটা লড়াই। সেখান থেকে কি আপনি অনেক বেশি এই যে পুরনো যে পন্থা, পুরনো যে ভাবধারার যে সংঘাত, সেটাকে কি আপনাকে অনেক বেশি বাম বিরোধী করে তুলেছে? না, দেখুন, বাম বিশেষ করে দেখুন, আমি দুটো জিনিস বুঝি, ন্যাশনালিজম আর অ্যান্টি ন্যাশনালিজম। লড়াইটাই সেটা দিয়ে, রাইট অ্যান্ড রং। তো আপনি বুঝে যান আমি কি বলতে চাচ্ছি। তো আমাদের লড়াই সবসময় ন্যাশনালিস্ট ছিল, সবসময় থাকবে, আগামী দিনে 100 বছর পর্যন্ত থাকবে। সেটাও ততদিন দেশের যদি জীবন দিতে হয় তো অবশ্যই আমরা দেবো। আর অ্যান্টি ন্যাশনালদের বিরুদ্ধে যতবার রাস্তায় নামতে আমরা 100% গুলি খেতেও রাজি। তৃণমূলের ভবিষ্যৎ কিভাবে দেখেন আপনি? ভবিষ্যৎ বলে তার কিছু নেই, তার শেষ। ভবিষ্যৎ তার হয় যে জীবিত থাকে,
সে তো শেষ, 4 তারিখের পরেই সেই শেষ হয়ে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি এক মাস হয়নি একটা পার্টির 100 জন কাউন্সিলর পদত্যাগ করেছে, বিধায়করা নতুন দল করার কথা ভাবছে। এক্সপেক্ট তো করেছিলেন, এটা তো বলা যায় না। দেখুন আমি কি বললাম, ভবিষ্যৎ নেই তাদের, শেষ ভবিষ্যৎ। কারণটা কি অ্যানালাইসিস করেছেন? বাংলার মানুষ হুম, যতই অন্যায় অত্যাচার এরা করেছিল সেটার জবাব সেই ভোট বাক্সে দিয়ে দিয়েছে। সুদর্শন চক্র চালিয়েছে, হুম। সেই সুদর্শন চক্রে সেই দস্যুগুলো নিহত হয়েছে, আর তার ভবিষ্যৎ নেই। বিজেপিও তো অনেক রাজ্যে হারে, যেমন কিছুদিন আগে পাঞ্জাবে পৌরসভা নির্বাচনে আপ জিতলো, তা সত্ত্বেও একটা দল উঠে যাচ্ছে, সেটা তো রাজনীতিতে অন্তত 1 মাসে উঠে যাচ্ছে বলা ভালো, এটা তো দেখা যায় না। কারণটা কি? মানে এটা কি নীতি কোনো ছিল না, নাকি ফাউন্ডেশনটা স্ট্রং নয়? আপনি কিভাবে ব্যাখ্যা করেন? ভিড় শক্ত না হলে যা হয়, ভেঙে পড়েছে চুরমার করে। হুম, এক মমতা সত্যতার প্রতীক বলে বলে নিজেকে শেষ করেছে, হুম, এত ঘোটালা এত কিছু আর চাপা নিতে পারেনি, সে ধসে পড়েছে। সেটাকে রিভাইভ করা যেতে পারে, আপনি আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পান? রিভাইভ করার আর ইটস নট পসিবল, ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। যে যুবরাজ, যে ক্লাউন প্রিন্স যাকে রেখেছে, সে তো কোনো কিছু কোনোদিনও মানুষের সাথে টাচই নেই। সমাজ কিভাবে বা সমাজের মানুষ কিভাবে, সে মানুষের ফিলিংস বা ধরেন একটা অটোমেটিক একটা যন্ত্র। সে আমার মনে হয় অভিষেক ব্যানার্জি একটা স্ক্রিপ্ট দিয়ে দিত আইপ্যাক, সে স্ক্রিপ্ট পড়ে সে বড় বড় যুবরাজ বানাবে। এখন দেখি না, যুবরাজ হয়ে দেখাক, যদি ক্ষমতা থাকে তাহলে বুঝবো সে উঠুক, সে যদি ক্ষমতা থেকে থাকে, সেটা তো মানুষ পরবর্তীতে ভবিষ্যৎই করবে, তার কি আছে। আপনার জেলায় নবজোয়ার হয়েছে, আশেপাশ দিয়ে যখন নবজোয়ারের মিছিল দেখতেন, ওই রকম বৈভব, ও এত মানুষের ক্রাউড, এইগুলো দেখে আপনি বিচলিত হননি? মানে সত্যি দেখুন, যারা গ্রাউন্ড লেভেল, যারা মাটিকে চেনে না, তাদের এইসব দেখে কোনো ফ্যাক্ট হয়। আলটিমেটলি যার মাটির সাথে কানেকশন আছে, তার অন্য কিছু লাগে, সে নিজের বুঝে যাবে যে ভাই কি হচ্ছে না কি হচ্ছে। না, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে মাটি থেকে অনেকটা দূরে একটা কর্পোরেটাইজেশন পলিটিক্সে তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছিল, কিন্তু এটা তো মানবেন যে এত লোক তারা জড়ো করতে পারতো নির্দিষ্ট সমাবেশে। ফলে এই যে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা, সেটা কিভাবে করতো আপনার জেলায় বা আপনার বিধানসভায়? দেখুন, সেটা টাকা পয়সা দিয়ে যারা তৃণমূলের র্যালিতে গেছে তারাও তাদের উপর দেয়। সবচেয়ে হাস্যকর বিষয়টাই, টাকা দিয়ে নিয়ে গেছে, ভিড় নিয়ে গেছে, কিন্তু ভোট নিতে পারেনি তাদের। তারা খেয়েছে তৃণমূলে, কিন্তু হাত ধুয়েছে। কারণটা কি? গ্রাউন্ড ওয়ার্কাররা এন্ড অফ দ্য ডে মানুষ এটাই দেখে যে ভাই সকালবেলা উঠে আমি যেই রাস্তা দিয়ে হাঁটবো সেই রাস্তাটা ঠিক আছে কিনা, পরের দিন যখন আমি অসুস্থ হবো সেই হাসপাতালটা আছে কিনা, পরের দিন যখন আমার ছেলে পেলে হবে সে পড়াশোনা কোথায় করবে, এটাই মানুষের সবচেয়ে বড় প্রবলেম মনে করছে। তাই জন্য ছুড়ে ফেলে দিয়েছে তাদের। আপনার জেলায় তৃণমূল যারা কর্মী ছিল তারা এখন আপনার সঙ্গে যোগাযোগ করছেন? দেখুন, যোগাযোগ করে কোনো লাভ নেই আমার সাথে। আমি কাটমানিও খাই না, আমি নেশাও করি না, স্বাভাবিক ব্যাপার। আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই। সমাজের মাঝখানে সমাজের মানুষের কাছে যা কাজ করুক, যেগুলো করেনি, যেগুলো যে টাকাগুলো খেয়েছে দিয়ে দিক মানুষ। নতুন প্রজন্মে যারা এবার ভোটার ছিল তাদের মধ্যে আমি একটা আলোচনা দেখছিলাম যে লক্ষ্মীর ভান্ডারের বিকল্প অন্নপূর্ণা ভান্ডার, কেউ 1,500 দিচ্ছে, রিপ্লেস করে 3,000। এই যে ভাতা ওরিয়েন্টেড রাজনীতি, এটা কি ভবিষ্যৎ? এটা ভবিষ্যৎ না, ভারতীয় জনতা পার্টি, এটা আমাদের কমিটমেন্ট ছিল মহিলাদের জন্য বিশেষ করে। আর আমি আপনাকে এটা বলছি যে এই যেটা অনুদানটা দিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকার থেকে, এটাও এখনো পর্যন্ত সঠিকভাবে সবার কাছে পৌঁছায়নি। লক্ষ্মী ভান্ডারটা আমাদের ওখানে, উদাহরণ দিচ্ছি, আমাদের ওখানেও যদি আমি খোঁজাই স্পেসিফিক, যদি এটাও যদি এসআইআর করা যায়, তাহলে সেই এসআইআর এ আপনি মোটামুটি 30,000 to 40,000 এরকম বাড়াবে। যারা এই দুনিয়ায় নেই বা যারা পুরুষ মানুষ তারা পাচ্ছে। তো এখানে মহিলাদের সশক্তিকরণের জন্য এটা দেওয়া হয়েছিল, এটাই একটা উদ্দেশ্য ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এর বাইরে কিছু নেই। তো ভাতাটাকে নিয়ে তো বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা বিভিন্ন সময় তো বিজেপিও করেছে, বামও করেছে, বিরোধীরা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভাতা প্রধান রাজনীতি যেটা তৈরি হওয়ার একটা কথাবার্তা হচ্ছে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি বলবো যুব সমাজের জন্য ভাতা না দেওয়াটাই বেটার হয়। যুব সমাজকে স্কিল দেওয়া দরকার এবং এমপ্লয়মেন্ট দেওয়া দরকার, এটাই আমি সবথেকে বড় ইম্পর্টেন্ট মনে করবো এখন। বাংলায় কি এমপ্লয়মেন্ট দেওয়া নতুন করে সম্ভব? এক্স্যাক্টলি, এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি আসা শুরু হয়ে গেছে অলরেডি। আমুল এসছে, আমুল তো একটা টিপ অফ দ্য আইসবার্গ, এখন আরো বাকি রয়েছে। বিভিন্ন টাটাস রয়েছে, সফটওয়্যার কোম্পানিজরা, তারাও হেভিলি তারা ইনভেস্ট করতে চাচ্ছে এখন, বিকজ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, পলিসি চেঞ্জ হবে। এটা কি এতদিনের একটা শাসন ব্যবস্থা, এতদিনের একটা সমাজ, এই সমাজটা কি রাতারাতি চেঞ্জ করার কথা আপনারা বলতে পারেন বা ভাবতে পারেন? অবশ্যই, দেখুন ভিশন তো রাখতে হবে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে মিশন এন্ড ভিশন দুটোই আছে।
মুর্শিদাবাদের সব থেকে চিরাচরিত টপিক যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে তা হলো বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা বিতর্ক। মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং বাবরি মসজিদ আমাদের একটা কলঙ্ক। হুম, বাবর এই দেশের ছিল না, হুম, সেটা রাজনৈতিক স্বার্থে হুমায়ুন কবির সেই জিনিসগুলো করেছে। তো আমি শুনেছি নাকি পরবর্তী তার শুভ বুদ্ধি উদয় হয়েছে, হুম, সেখানে সে বলছে সেই মসজিদটার নামকরণ সে অন্য কিছু করবে। হুম। ভগবান তাকে সুস্থ, আমি তার সুস্থ কামনা করি। হুমায়ুন বাবুকে ভোট কেটে আপনাদের সুবিধা করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তথ্য তো সেটা বলছে। না দেখুন, আপনি পরিসংখ্যান দেখুন, এটা তো ভুল কথা বলছে। কোথায় হয়েছে সেটা? পয়েন্ট রিপোর্ট দিয়েছে তৃণমূলের জন্য। মুর্শিদাবাদ কেন্দ্র করে যদি আমরা ভাবি, দেখবেন হুমায়ুন কবিরের দল অনেক ভোট পেয়েছে। কারণটা কি? এই যে সংখ্যালঘু ভোটও সুইফট হচ্ছে। দেখুন, হুমায়ুন কবির সে নিজের এজেন্ডা এন্ড প্রোপাগান্ডা নিয়ে নেমেছিল, মানুষ সেটাকে বিশ্বাস করেছে, তার যারা বিশ্বাস করে তাকে ভোট দিয়েছে, যারা তারা বিশ্বাস করে তাকে দেয়নি। না, কোথাও কি এটা কি বিজেপির লাভ হয়েছে? মানে সংখ্যা লাভ আর লোকসান না, মানুষ আমাদের চেয়েছে, মানুষ আমাদের নিয়েছে। ভোটের রাজনীতি, ভোটের অঙ্ক তো আলাদা হয় স্বাভাবিক। এই যে হিন্দু জোট একজোট হলো, এর ক্রেডিট বিজেপির নাকি অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের? এটা আমাদেরই, আমরা হিন্দু সমাজকে দেখাতে পেরেছি দেখুন এভাবে চললে কিভাবে একটা সিভিলাইজেশন ধ্বংস হতে পারে। 30 থেকে 32% ভোট ছাড়া রাজনীতিতে ঝাঁপানো, সেটাও তো একটা রিস্কি ছিল। কোনোদিনও রিস্ক না। দেখুন আমাদের যখন আপনি মাঠ, আমি বললাম না, মাঠ যখন আপনার ঠিক থাকবে, আপনি যখন ক্যালকুলেশন ঠিক চান, তো অবশ্যই সেটার জন্য আপনি সেটা রিস্ক নেওয়া যেতে পারে। ভোটের আগে আপনাদের ওখান থেকে হুমায়ুন কবির একটা অডিও ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হয়, যেখানে সরাসরি তিনি বলছেন যে বিজেপির সঙ্গে তার কানেকশন আছে। আমি আর বিস্তারিত বলছি না। তো কোথাও গিয়ে এই যে পলিটিক্স, মানে হুমায়ুন কবিরকে নামিয়েছে বিজেপি, যেটা আইপ্যাকের পক্ষ থেকে যে ভিডিও সামনে এসেছিল, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং সত্যি কি এর পিছনে বিজেপি আছে? না না, দেখুন বিজেপির নিজস্ব কোনো সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, আমরা আমার নিজেদের সাংগঠনিক স্ট্রেংথে লড়াই করেছি। আমাদের দরকার পড়েনি হুমায়ুন কবির। কি করবো, আমাদের আইডিওলজির সাথে তাদের আইডিওলজি ম্যাচ খায় না। রাষ্ট্রবাদী শক্তি একটা আর একটা সাম্প্রদায়িক শক্তির মধ্যে অনেক ডিফারেন্স। স্বাভাবিক, আমাদের কাজ আমরা করেছি, আমাদের আর মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছে, আমাদের দেখে, আমাদের নীতি দেখে। আপনি সাংগঠনিক শক্তির কথা বলছেন, অথচ আমরা শুনতাম যে বিজেপির কোনো সংগঠনই নেই। এটা বিরোধীদের ন্যারেটিভ, এটা বিজেপির ন্যারেটিভ ছিল। আপনার জেলায় সংগঠন আছে? অবশ্যই। এই ভোটটা কি অনেক বেশি সংগঠনের জোরে বিজেপি জিতেছে বলবেন, নাকি পরিবর্তনপন্থী মানুষরা একটা বিকল্প বেছে নিয়েছে বলে? সংগঠন এবং মানুষের পরিবর্তন, আমাদের সংগঠনের মাধ্যমে আমরা বার্তাটা নিয়ে গেছি মানুষের কাছে, মানুষ আমাদের। 4 তারিখের আগে আপনার কনফিডেন্স কি লেভেলে ছিল যে রাজ্যে পরিবর্তন হচ্ছেই? এই কনফিডেন্স আপনি পেয়েছিলেন? 100%। আমি তো বলেছিলাম আগের থেকে, আপনি আমার ভিডিওগুলো দেখবেন, আগের থেকে আমি বলে দিয়েছিলাম যে অবশ্যই এবার মানুষ ঢেলে ভরবে। কলেজে ছাত্র রাজনীতি আমাদের বহু পুরনো চিরাচরিত একটি পন্থা। বাম আমলে এসএফআই করেছে, তৃণমূল আমলে টিএমসিপি করেছে। বিজেপির আমলে কলেজে ছাত্র রাজনীতি ভবিষ্যৎ কি? ছাত্র নেতা বিরাজ বিশ্বাস কিভাবে দেখেন? দেখুন, বিজেপির নিজস্ব ছাত্র সংগঠন নেই, আর বিজেপি ছাত্র রাজনীতি করে না, মেইন স্ট্রিম পলিটিক্স। তো সংঘের আদর্শপ্রাপ্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রয়েছে, তারা অবশ্যই 100%, আমাদের তো আগের থেকেই দাবি ছিল যে ভাই লিন্ডো কমিশন মেনে কলেজ ইলেকশন গুলো হোক। আজকের থেকে না, কবে থেকে বলে যাচ্ছি, অবশ্যই হবে এটা। লিন্ডো কমিশন মেনেই কলেজে ইলেকশন শুরু হবে। আর কলেজকে আমরা বিদ্যার কেন্দ্র মনে করি, কমার্শিয়াল হাব মনে করি, মনে করি। ছাত্র রাজনীতির ভ্যালু তাহলে আছে কলেজে? অবশ্যই আছে। ছাত্র রাজনীতি বা স্টুডেন্ট অ্যাক্টিভিজম না হলে আগামী দিনে ভবিষ্যতের নেতা তৈরি হবে। যাদবপুরে ছাত্র রাজনীতি নিয়ে বহু বিতর্ক হয়েছে, বহু ঘটনা সামনে এসছে। প্রতি 1 বছরেই কিছু না কিছু বিতর্কের কেন্দ্রবিন্দুতে যাদবপুর উঠে আসে। যাদবপুরে ছাত্র রাজনীতি নিয়ে আপনার কি মত? দেখুন, সেখানে নকশালদের গড়, একটা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি সেখানে হয় যে মতন। তো বিদ্যার্থী পরিষদ এবং আমাদের বিচারের যে ন্যাশনালিস্ট অর্গানাইজেশনটা, তারা অলরেডি সেই সকল এলিমেন্টগুলোকে অলরেডি চিহ্নিত করা শুরু করে দিয়েছে এবং সেগুলোকে ঠিক জবাব, বিশেষ করে যেই ওষুধটা তারা বলছে সেই ওষুধটা দেওয়া শুরু করে দিয়েছে। আগামী দিনে আপনি দেখবেন সেই ক্যাম্পাসের ভিতরে সরস্বতী পূজাও হবে, সেখানে দুর্গা পূজাও হবে, যেটা সাংস্কৃতিক, যেটা ভগবান বিশেষ করে আমাদের মা সরস্বতীর আরাধনা সেখানে হবে। এতদিন যেখানে বিশেষ করে খালি ওই ইফতার পার্টি, ওই সব অ্যান্টি সোশ্যালদের গড় বানিয়ে রেখেছিল, সেগুলো সেখান থেকে বহু। প্রধানমন্ত্রী ভোট প্রচারে এসে সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করেছিলেন। ছাত্র নেতা হয়ে আপনার খারাপ লাগেনি যে যাদবপুর, যেখানে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, টপ 3-তে তো আমাদের দেশের আসে, তাকে সরাসরি দেশদ্রোহী আঁকড়া বলা হচ্ছে? এর কারণটা কি? এবং এটা ভুল ন্যারেটিভ। আপনি যেটা বলেছেন, প্রধানমন্ত্রী সেখানকার যাদবপুর ইউনিভার্সিটিকে বলেন,
সেই ক্যাম্পাসে তারা কিছু নকশালদের বলেছে, তারা একটা স্পেসিফিক ডিপার্টমেন্টকে ধরে বসে রয়েছে। ওটা যাদবপুর খারাপ না, ওটা জেএনইউ খারাপ না, কিছু একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট গুলোর মধ্যে এই চোরেদের আঁকড়া বা এই অ্যান্টি ন্যাশনালদের আঁকড়া থাকে। আদার ডিপার্টমেন্ট গুলো ডুইং ভেরি ওয়েল। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখুন, মাল্টিপল ডিপার্টমেন্ট, যাদের জন্যই এই র্যাঙ্কিংটা উপরে এসে। আপনি কি মনে করেন যে ডিপার্টমেন্ট গুলো বামপন্থীরা বসে রয়েছে যেখানে, সেই ডিপার্টমেন্ট গুলো ভালো করেছে? না, কোনোদিনও মানুষেরও কল্যাণ চাইনি, সমাজেরও কল্যাণ চাইনি। বামেরা পাল্টা যে ন্যারেটিভটা তৈরি করেছিল সে সময়, যে এবিভিপি যাদবপুরে ঠিকঠাক ঢুকতে পারেনি, তথাকথিত কোট আনকোট তারা শিক্ষার এই প্যারামিটারে অনেকটা পিছিয়ে আছে, তার জন্য যাদবপুরকে নিয়ে এতটা একটা কনসেপ্ট এস্টাবলিশ করার চেষ্টা করা হয়। দেখুন, বামপন্থীরা নিজেকে অনেক মানে সব জানতা মনে করে, তো এই জন্য আজ এই অবস্থা। আজ তাদের ভোট নোটার থেকেও কম। এই কারণগুলোর জন্যই তারা, প্রবলেমটা হচ্ছে তারা ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেই অবস্থা বামপন্থীদের। যে আপনাকে বললাম যে ফেসবুকেই আছে, তারা ফেসবুক ইউনিভার্সিটিতেই পড়াশোনা করছে এখন বর্তমানে। এবার উত্তরবঙ্গের প্রসঙ্গে একটু ফিরি, আপনার যে বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকার জন্য আপনি কি করতে চান আগামী 5 বছর? দেখুন, আমার স্পেসিফিক যেগুলো আমি আপনাকে বললাম, যে আমার পুরোটা উত্তরবঙ্গ নিয়ে আমি বলি আপনাকে, বিশেষ করে 4টি বিষয় আমি মাথায় লাগিয়েছিলাম, বা আমি আমার বিধানসভার ক্ষেত্রেও বলেছিলাম। যে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ল অ্যান্ড অর্ডার ইনফ্রাস্ট্রাকচার, এই 4টাকে ঠিক করলেই দেখুন উত্তরবঙ্গ দৌড়াবে ডাবল ইঞ্জিন। যা করেছে উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার করেছে। আজ মমতা ব্যানার্জির, আপনি যদি তার যদি ডেভেলপমেন্ট গুলো যখন গ্রাউন্ড লেভেলে যাবেন, এমন এমন জায়গা দেখেছি আমি যেখানে ট্র্যাক্টর নিয়ে আমাকে যেতে হয়েছিল। সাধারণ গাড়ি যায় না সেখানে, স্বাধীনতার পরও সেখানে এখনো পর্যন্ত রাস্তা হয়নি। রাস্তা খালি সাইনবোর্ডের মধ্যে রয়েছে, ওটা রাস্তা খেয়ে ফেলেছে। রাস্তার মধ্যে রাস্তা নেই, সাইনবোর্ডে রাস্তা আছে। এই হচ্ছে অবস্থা। উত্তরবঙ্গের মানুষরা আমরা দেখছিলাম সামাজিক মাধ্যমে লেখালেখি করেন যে তারা বাংলা থেকে ডিটাচ, এরকম একটা অনুভব করেছেন তৃণমূল আমলে। এটা কেন উত্তরবঙ্গকে ডিপ্রাইভ করা হয়েছে যুগের পর যুগ? দেখুন, আমি কি বললাম, 3 দশকে উত্তরবঙ্গকে 3টে জিনিস দিয়েছে, ধোয়া, ধুলোর, ধোকা। যেই রাজনৈতিক দলেরা এসে কোনোদিনও তারা ডেভেলপমেন্ট চায়নি, সার্বিক ডেভেলপমেন্ট। এত কিছু যে ল্যাক হয়ে আছে উত্তরবঙ্গে, বিশেষ করে দেখুন আমাদের কাছে টি টিম্বার ট্যুরিজম, আমরা তো বলি টি টিম্বার ট্যুরিজম, তার সাথে আরেকটা ইনক্লুড করুন ট্রেডও আছে আমাদের, ইন্টারন্যাশনাল বর্ডার্স গুলো রয়েছে আমাদের। আমাদের সব থেকে বেশি যে আপনাদের যতই ট্যাক্স কালেকশনে আমরা সব থেকে আগে, তো এই যে এর ভাগটা তো আমাদের পাওয়া উচিত সেখানে, কিন্তু আমরা ডিপ্রাইভ তো অবশ্যই। কিন্তু আমরা পশ্চিমবাংলা থেকে আলাদা হওয়ার এটা কোনো বিষয় নেই। মানে সবাই বলতে গেলে সবাই একতাবদ্ধ, ভারত এক, ঠিক, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা বুঝতে হবে আমাদের। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা। যদি বিজেপি সরকারে না আসতো, আপনার কি আজকের দিনে মনে হয় যে ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত থ্রেটফুল একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারতো? দেখুন, পশ্চিমবাংলার যে এত বড় পরিবর্তনটা, এর যে লড়াই, এটা একটা সিভিলাইজেশনাল লড়াই ছিল। যে প্রকারের, যেভাবে করে, মানে বিশেষ করে যে জিওগ্রাফিক্যাল এরিয়া আমাদের রয়েছে, ভৌগোলিক অবস্থা, আর তার ডাইভার্সিটি যেভাবে করে পরিবর্তন হচ্ছিল, সেই একটা ভয়াবহ তৈরি হতো সেখানে। অলরেডি বর্ডার এরিয়াগুলো কিভাবে করে জেহাদিরা অলরেডি বসে পড়েছিল সেই এরিয়াগুলোর মধ্যে, এবং বাংলাদেশের ইলেকশনটা পরে আপনি যদি সেই ডেটাগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে করে আমরা কোন মানে একটা ডেড মানে স্লিপিং ভলক্যানোতে বসেছিলাম, যে কোনো সময় ইরাপ্ট হতে পারত। তো সেটাই বিশেষ করে আজ বর্ডারগুলোকে খুলে খুলে রেখে দিয়েছে। কি কারণে, কার স্বার্থে? আমি মনে হয় আজ দুর্গাপূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, সরস্বতী পূজা করতে গেলে পুলিশের কাছে দ্বারস্থ হতে হয়। তো কেন হবে এটা? কারণ একমাত্র খালি ডেমোগ্রাফি চেঞ্জ হয়নি, সেখানে কালচারেরও চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, যার জন্য এই রিয়াকশন গুলো আসছে। কিন্তু বর্ডার এরিয়াতে এখনো বাংলাদেশের জামাত একতরফা জিতেছে মালদা মুর্শিদাবাদের কর্নার সাইডে, সেটাও কি একটা কনসার্নিং ইস্যু নয়? বলে দিলাম, দিস আর দ্য লিটমাস টেস্ট। এই লিটমাস টেস্টে ধরা পড়ে গেছে অ্যাসেটটা। তো এখন সরকারে এসেই প্রথম আমরা কি করলাম, বিএসএফ এর জায়গা দেওয়া হলো, বিএসএফ এর হাতে পাওয়ার দেওয়া হলো। এগুলোই তো দরকার ছিল মানুষের, নাহলে তো বর্ডার গুলো যেগুলো আমাদের সিকিউর না। তো আর সেকেন্ড, ল অ্যান্ড অর্ডার, যেভাবে করে ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করে গেছিল, সেই ল অ্যান্ড অর্ডার গুলোকে আমরা ট্র্যাকে নিয়ে চলে এসেছি। পুলিশ এখন 10 টাকা খেতে গেলেও চিন্তা করে যে খেলে আমার কালকে চাকরিটা থাকবে। গ্রিন পুলিশ, আমরা শেষ 15 বছরে বা সিভিক ভলেন্টিয়ার 15 বছরে তাদের একটা উৎপত্তি বাংলাতে দেখেছি। বিভিন্ন ক্ষেত্রে তাদের বিপক্ষে বহু অভিযোগ। এই যে সিভিক ভলেন্টিয়ার তৈরি করে কর্মসংস্থানের নাম করে আমাদের ল অ্যান্ড অর্ডারকে মিসইউজ করা, সেটাকে কিভাবে আপনি দেখেন? এগুলো রাজ্য সরকারের মানে ফেল পলিসিস, যার জন্য এই সিভিক ভলেন্টিয়াররা নিজেরাও হচ্ছে। ঠিকই। আজ এই সিভিক চাকরিতেও দেখবেন আপনি কলকাতায় করে অনেক ধাক্কা খেয়েছিলেন।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অবধি বলেছেন তাদেরকে আইন প্রশাসনের কাজে লাগানো হয় না। এটা যাই হোক, কলকাতায় করে বসে তখন যে ছিলেন সে প্রপার রিপোর্টার দিদি, আরো কিছু ছিল তার সাথে, আরো কিছু যাই হোক, আমি সেখানে যাচ্ছি না, সেই চর্চায় যাচ্ছি না। কিন্তু আমি মনে করি এদের ভবিষ্যতেও আগামী দিনে সরকার অবশ্যই ডিসাইড নেবে এদের কিভাবে কি কাজে লাগানো যায়, সেটা নিয়ে অবশ্যই আগামী দিনে বিবেচনা করবো। কিন্তু আপাতত সেটা রাজ্য সরকারের যে ডিপার্টমেন্টে অ্যাপিয়ার করার একটা ফেলিয়ার আছে। বেশ, তিনটে এমন জিনিস বলুন যেটা জীবনে আপনি মেনে চলেছেন এবং তরুণ প্রজন্মের মেনে চলা উচিত। ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন, এটা কি আপনি জীবনে মেনটেন করেছেন সর্বক্ষেত্রে? মেনটেন করি। এটা বেশিরভাগ স্টেজে যায় আমার মানে ফ্যামিলি অ্যান্ড আরএসএস, যার জন্য আমি ডিসিপ্লিনটা এখনো পর্যন্ত আইডিওলজিক্যালি সাউন্ড হওয়ার জন্য আমি এই জিনিস মেনটেন। তরুণ প্রজন্মের মধ্যে একটা ভেঙে পড়ার প্রবণতা থাকে, বিভিন্ন সমস্যা ব্যক্তিগত জীবনে বিভিন্ন জনের থাকে, তাদেরকে কি উপদেশ দেবেন আজকের দিনে দাঁড়িয়ে? মিশন অ্যান্ড ভিশন নিতে হবে, আদারওয়াইজ যেটা মানে একটা এমন জাহাজ হয়ে যাবেন যার কোনো ডিরেকশন। তো মিশন অ্যান্ড ভিশন নিয়ে নামতে হবে এবং সমাজের জন্য একটু চিন্তা করা শুরু করতে হবে ধাপে ধাপে, তাহলেই দেখবেন নিজের জন্য অবশ্যই তো সবারই সমাজের জন্য করার চিন্তা রাখলে আগামী দিনে যুব সমাজও আমার একটা ভালো যেই বাংলা চেয়েছিলাম সোনার পশ্চিমবঙ্গ নিয়ে আসতে। সব থেকে খারাপ সময় নিজেকে কিভাবে মোটিভেট করেন? দেখুন, সবসময় আমি একটা জিনিস মনে করি যে হার নেই মা, এটাই ছিল। যারা ভেঙে পড়ছে কথায় কথায়, আমি তো আত্মহত্যার বিভিন্ন ঘটনা দেখছি। আমি কালকেও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি পশুকে নিয়ে ভিডিও বানাতেন, সে আত্মহত্যা করলেন ব্যক্তিগত সম্পর্কের জেরে। সো এই বিষয়গুলো কিভাবে ওভারকাম করা যায় বলে আপনি মনে করছেন? এখনকার যে প্রজন্ম সব থেকে বড় প্রবলেম হচ্ছে তারা একটা ছোট্ট ফোনের মধ্যে সীমাবদ্ধ, যার জন্য সমাজে কি হচ্ছে বা গ্রাউন্ড লেভেলে কি সেটা জানা থাকে। তো এই ছোট্ট ফোনের মধ্যে একটা ছোট তার একটা ফ্রেন্ড সার্কেল বানিয়ে এই প্রবলেমগুলো আজকে লেভেলে ফেস হচ্ছে। আমি মনে করি একটু ফোনটাকে দূরে রেখে যদি আমরা এক্সপ্লোর করতে পারি, ভারতটা বিশাল বড়, একটু এক্সপ্লোর করলে আমি মনে করি ভীষণ পেয়ে যাবে একটা মিশন হবে। আপনার জীবনের স্মরণীয় মুভমেন্ট কি এতদিন অবধি, মানে রাজনৈতিক কেরিয়ারটাকে নিয়ে যদি ইনক্লুড করে বলে? আমি মনে করি যে ভিশন নিয়ে নেমেছিলাম সেটা আস্তে আস্তে ধাপে ধাপে দেখছি সেটা এক্সিকিউট হচ্ছে। অবসর সময় কিভাবে কাটে আপনার রাজনীতির বাইরে? একটু বই পড়ে, নাহলে একটু বন্ধু বান্ধব, পরিবার। বন্ধু বান্ধব বিশাল বড়, ভারতবর্ষের রয়েছে, তো তাদের সাথে একটু সময় যে কেউ আসে স্পেন্ড করে বা একটু বই করে। ছোটবেলার বন্ধুরা বলছে না মন্ত্রী হয়ে গেলেন? হ্যাঁ, ছোটবেলার বন্ধুরা অবশ্যই। আড্ডা মারার সময় বার করতে পারেন এখন? হ্যাঁ, বার হয়ে যায়, আমি টাইম একটুখানি বের করি, ততটুকু পারি না কিন্তু বের করি। এখন তো জুম চলে এসেছে, একটু মডার্ন টেকনোলজি ইউজ করা যায় আড্ডা মারার। কি মিস করেন ছোটবেলার? এখন তো আরো মিস করবেন আগামী 5 বছর। বলবো একটু যে ফ্রিলি ভাবে ঘোরা, সেটা একটুখানি রেস্ট্রিক্টেড, সেটা প্রোটোকলের জন্য, কিন্তু আমি একটু প্রোটোকল কমই মানি, ডাইরেক্ট নিয়ে যেতে পছন্দ করি। মানে রাস্তা দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে যেভাবে সময় কাটাতেন, ছোটবেলায় কিভাবে কেটেছে আপনার বেসিক্যালি? হস্টেল লাইফ বেশিরভাগই ছিল, হস্টেল লাইফে আলাদা আনন্দ ছিল স্টার্ট। এরপরে বেশিরভাগ বাইরেই ছিলাম আমি, পাহাড়ে কেটেছে আমার বিশেষ করে জীবন। পাহাড়ের পরে জলপাইগুড়ি আইন কলেজ, তারপরে ইউনিভার্সিটি, এরপরে কলেজ, এরপরে ছাত্ররা বিভিন্ন। মানে আরএসএস এর বাইরে যে বন্ধু বান্ধব, তাদের সঙ্গে এখনো সময় কাটানোর সময় পান? অবশ্যই আরএসএস এর বাইরে বলতেন, দেখুন সবাই স্বয়ংসেবক ফ্রেন্ড সার্কেলও রয়েছে, তারাও স্বয়ংসেবক ছিল, তো একটা সঙ্গের একটা বড় ফ্রেন্ড সার্কেল রয়েছে, স্বাভাবিক। মন আর সবই। বাড়ির লোকরা অভিযোগ করে না যে সময় দিতে পারেন না? অন্তত ব্যস্ততা তো আরো বাড়ছে, মানে আপনি বাড়ি ছেড়ে এখন কলকাতায়, সেটা রাজ্য সম্পাদক বা ন্যাশনাল সেক্রেটারি থাকাকালীন এরকম হয়েছে। কিন্তু একটা জিনিস পরিবার একটা জিনিস গর্ব করে যে আমার ছেলে যা করছে ভালো করছে, সমাজের জন্য করছে, এতটুকু স্যাক্রিফাইস আমার মা বাবা মেনে নিচ্ছে। মন্ত্রী হওয়ার পর মা বাবা কি বললেন, কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হবে স্বাভাবিক, মা বাবার আশীর্বাদ ছিল, মাও এবার কি খেটেছে ইলেকশন। আচ্ছা, মা এসেছিল, মা বাবাকে সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেছে? না, আমি এখন থেকে ছোটবেলা থেকে আমি দুজনে সাপোর্ট পেয়েছি, মানে আমার পরিবারে, এমন ফ্যামিলি এখনো, তো আমার পরিবারের সাপোর্ট। মন্ত্রীদের মারা কি এরকম বলে খেয়ে নাও এখনই লেট হয়ে গেছে? খাওয়া দাওয়া করেছে করেনি, কিন্তু আমি জানি আমি একটু হেলথ কনসিয়াস। আচ্ছা, মা জানে যে হ্যাঁ টাইমে খেয়ে নেবে, টাইমে সব কিছু করবে। আপনি তাও মা বাবার বকুনিটাকে আপনার ভাগে জোটে কিছু ক্ষেত্রে এখনো? হ্যাঁ, এখনো খাই। আমি সব থেকে ছোট, মা বাড়ি না, দাদাদের সিনিয়র দাদারাও বকে মাঝে মাঝে, ভালো লাগে। মন্ত্রী হয়ে যাওয়ার পর সবার প্রথম কার ফোনটা পেলেন বা রিসিভ করলেন? ওটা আছে
একটু বলবেন আজকে ইয়ংগেস্ট মিনিস্টার বলা তো উচিত আজ। প্রথম ফোনটা আমি করেছিলাম, আমাদের সঙ্গে আমার গুরুজন তাকেই ফোন করেছিলাম, জানিয়েছি যারা, তাতে ধন্যবাদ দিয়েছেন। হ্যাঁ অবশ্যই। আর এমনি ব্যক্তিগত কেউ ফোন করেনি আপনার? ব্যক্তিগত বিষয় বলতে দেখুন হ্যাঁ সেরকম কিছু নেই। কেন আপনি ভাবছেন না ভবিষ্যতে কোন? ভবিষ্যতে এখন প্রথমেই প্রায়োরিটি আমার পশ্চিমবাংলা, আমার দিনাজপুর, আমার করণদ্বীপ, এরপরে অবশ্যই মানে দিলীপ দা যদি এই বয়সে নতুন ইনিংস শুরু করতে পারেন, আপনি তো ইয়ং। সেটা আমি বলি, সেটা তো we can think about, we have a time. না না, আপনার বহু ভিডিও আমি দেখেছি, রিলস দেখেছি, সেখানে আপনাকে খুব স্টাইলিশ মনে হয়েছে। মানে মন্ত্রীরা হয় না যে সাদা আমি ভাবলাম আজকে আপনি সাদা কিছু পাঞ্জাবি পরে আসবেন, আমি ম্যাচিং করে পরে আসার চেষ্টা করলাম, কিন্তু আপনি জিন্স, একটা টি শার্ট এবং চুলের স্টাইলটা, মানে আমার লোক বলবে যে মন্ত্রী এত স্টাইলিশ হয়ে তুমি এরকমভাবে বসে আছো কেন? সো এটা কি আপনি বরাবরই স্টাইল? বরাবরই সবসময় ফিট, আমি নিজেকে ঠিকঠাক রাখি, বললাম না ডিসিপ্লিন থাকি। আপনার বেশভূষাও ডিসিপ্লিন থাকা উচিত। মানে যেমন প্রথাগত রাজনীতিবিদরা পরেন এই সাদা পাঞ্জাবি মানে ধুতি পুতি, সেইটার থেকে আপনি অনেকটা এই কালচারটাকে পরিবর্তন করতে এসেছি। এই যে ভিভিআইপি কালচার, এটাও চেঞ্জ হতে এটা একটু পরিবর্তন করে আমি চাচ্ছি যে একটু নতুন টাইপের হোক, মানুষের কল্যাণের জন্য রাজি। আজ থেকে 1 বছর পর যখন আপনার ধরে আরেকবার ইন্টারভিউ নিই, আপনার গলায় মোটা চেন থাকবে, ধরুন হাতে একটা সোনার একটা ব্রেসলেট থাকবেন, যেটা তৃণমূল কাউন্সিলরের বহু আমি ইন্টারভিউ নিয়েছি, এরকম মনে হয়েছে। আশেপাশে পুলিশ আমাকে মেরে ছড়িয়ে দেবে, তো এই ব্যাপারটা হবে না তো 1 বছর পর? না, আমি তো ওটাই বললাম। এখন আমি আমার গোটা ইলেকশন উইদাউট এনি ফোর্স অ্যান্ড নিয়েছি, আমি মাফিয়া ইলেকশন লড়াই করেছি। আমি গোটা ইলেকশন কোনো সিকিউরিটি ছাড়া আমি ইলেকশন লড়েছি, মানুষকে বিশ্বাস দরকার পড়ে। দেখুন, আপনি যদি সঠিক কাজ করেন, আপনার দরকার পড়বে না সিকিউরিটি। রাইট। শেষ পার্টে আসি। আপনি বই পড়তে ভালোবাসেন, এমন একজন বই বা লিডার যে আপনার জীবনে ভীষণ মাত্রা এফেক্টিভ একটা ভূমিকা পালন করেছে? আমি পড়েছি, আমার পার্সোনাল চয়েস, সেটা হচ্ছে গুরু গোলওয়াল কাটির। আর আরো রয়েছে অনেকগুলো, সীতারাম গোয়েল রয়েছে, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রয়েছে, আনন্দ মঠ, এরকম মাল্টিপল রয়েছে। এমন কোনো লিডার যার পার্টিকুলারলি ক্যারেক্টারটা আপনার জীবনে ইনফ্লুয়েন্স করেছে অনেক বেশি? স্বাভাবিক, আমাদের বিশেষ করে অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, এখন বর্তমানে পশ্চিমবাংলার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনার কি মত? যেভাবে দেখছেন মানুষটা, ওনারও তো একটা ট্রান্সফরমেশন আমরা দেখেছি, ডাইনামিক লিডারশিপ উইথ আ মিশন অ্যান্ড ভিশন। তো শর্টে আমি কি রাইট। আমার শেষ একটা প্রশ্ন থাকবে যে 5 বছর পর আপনি তো মন্ত্রিত্ব অবভিয়াসলি পেয়েছেন, 5 বছরের মধ্যে এমন 3টি কাজ যেটা করতে চান, অন্তত একটা এক্সাম্পল সেট করতে চান বঙ্গ রাজনীতিতে? আমি আমার বিধানসভা যেগুলো পাবে, আমার উত্তরবঙ্গের বিশেষ করে যেগুলো মানে পুনরাবৃত্তি সেটাই গেছে সেগুলোকে ফেলার, যেগুলো আমরা কমিটমেন্ট বলেছি মানুষের সামনে সেগুলো কি করার 100%। অবশ্যই অত্যন্ত আত্মবিশ্বাসী এবং অত্যন্ত সংযমী কিছু প্রশ্নের নিখুঁত উত্তর অন্তত আমার পাশে বসা নতুন মন্ত্রীমশাই আজকে এই এপিসোডে দিলেন। আমার মনে হয় আপনারা এই টোটাল এপিসোডটি নিঃসন্দেহে উপভোগ করবেন, যেখানে ব্যক্তিগত বহু কথা ছিল, রাজনীতি ছিল, ভবিষ্যতের স্বপ্ন ছিল। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন শিবম দাস পডকাস্ট। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও। আমাদের খুবই সৌভাগ্যের ব্যাপার যে আজকের এই যে আমাদের নতুন যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ যিনি সদস্য এবং উত্তর দিনাজপুরের থেকে করণদিঘি থেকে বিধায়ক বিরাজ দাই বলছি আমি স্যারকে আমার অতি ক্ষুদ্র একটা প্রিন্স ইন্টারন্যাশনালের তরফ থেকে উপহার। হ্যাঁ, উত্তরবঙ্গ তো আমাদের কাছে ড্রিম ডেস্টিনেশন একটা, আর আপনারা এসছেন আগামী 5, 10, 15 বছর আমাদেরকে স্বপ্নের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। আমরা মনে মনে এইটাই আশা করে আছি। একদম আপনি নিশ্চিন্ত থাকুন, যেটা কমিটমেন্ট আমরা রেখেছি সেটা আপডেট নেক্সট